নমস্কার বন্ধুরা, আমি পল্লবী বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের ছাত্রী। আমার এই চ্যানেলটিতে আমি ভেবেছি আমি যা যা ভালোবাসি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি গান ভালোবাসি, আমি কবিতা ভালোবাসি, পাশাপাশি আমি বাংলা সাহিত্য, ইংরাজি সাহিত্যও ভীষণ পছন্দ করি। তো সামনেই আমাদের SLST পরীক্ষা রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা বাংলা সাহিত্য নিয়ে একটু আলোচনা করব। কেন? আজকের আমাদের বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস। আশা করি গল্পের মতো তোমরা শুনবে, তোমাদের ভালো লাগবে। সাহিত্যের ইতিহাস সাহিত্য ও ইতিহাস থেকে স্বতন্ত্র জ্ঞানমূলক সমালোচনা প্রকরণ। সাহিত্য ভাব বিশ্ব ও ইতিহাস জ্ঞান বিশ্ব তথা মানবিকী বিদ্যার দুই স্বতন্ত্র শাখা। সাহিত্য যুক্ত ইতিহাস সমান সাহিত্যের ইতিহাস। এই জাতীয় সরল সমীকরণে সাহিত্যের ইতিহাস গ্রন্থের স্বরূপ উন্মোচিত হয় না। সাহিত্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সাহিত্য, বা বলা যেতে পারে সম বা সম্যক যে হিত যুক্ত স্ন, যার অর্থ করে, এই দুই মিলিয়ে হয় সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্যাখ্যা প্রসঙ্গে সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে লিখেছেন, বহিঃপ্রকৃতি এবং মানব চরিত্র মানুষের হৃদয়ের মধ্যে অনুক্ষণ যে আকার ধারণ করিতেছে, যে সঙ্গীত ধ্বনিত করিয়া তুলিতেছে, ভাষা রচিত সেই চিত্র এবং সেই গানই সাহিত্য। সুতরাং সাহিত্য ভাষা রচিত চিত্র সঙ্গীতের আশ্রয়ে বহিঃপ্রকৃতি ও মানব চরিত্র বৃহত্তর মানব হৃদয়ের সঙ্গে নিত্য সহিতত্ব রচনা করে চলেছে। অপরদিকে ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ইতিহ, যাকে বলা যেতে পারে পরম্পরাগত আখ্যান, তা থেকে আসে ইতিহাস। ইতিহ পূর্বক অস ধাতু যুক্ত ঘং অধিকরণার্থে সমান ইতিহাস, অর্থাৎ পরম্পরাগত বা কালানুক্রমিক আখ্যান বা কাহিনী কিংবা বিবরণ ব্যক্ত হয় যাতে, তাই হলো ইতিহাস। সাহিত্যের ইতিহাস গ্রন্থের বিষয় সাহিত্য, ইতিহাস নয়, কিন্তু সেই সাহিত্য ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সাহিত্যের ইতিহাস গ্রন্থে বিশ্লেষিত হয়। বাংলা সাহিত্য সহস্রাধিক বছরের পুরনো। দশম থেকে দ্বাদশ শতকে বাংলা সাহিত্যের আবির্ভাব ঘটে। সেই থেকে বাঙালির জাতীয় জীবনে নানা উত্থান পতন, আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক নানা পটবদলের অভিঘাতে বাংলা সাহিত্য ক্রমাগত বিচিত্র বিষয়, রীতি, প্রবণতা, অনুবর্তন, পরিবর্জনের মধ্য দিয়ে আজও সৃজনশীল। সমস্ত সৃষ্টি প্রক্রিয়াকে নানা দৃষ্টিভঙ্গি থেকে বিভাজন বা শ্রেণীকরণ করা সম্ভব, কিন্তু সাহিত্যের ইতিহাসের আলোচনায় প্রথমে কাল বা যুগগত বিভাজন এবং সেই কালের প্রেক্ষিতে বিভিন্ন রীতির উদ্ভব, পরিবর্জনের পাঠ গ্রহণ করাই বিধেয়। দশম থেকে দ্বাদশ শতককে প্রাচীন যুগ ধরা হয়। এই যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। পরবর্তী ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে রচিত কোনো সাহিত্যের নিদর্শন কিন্তু মেলেনি, কিন্তু পঞ্চদশ শতকে কৃষ্ণলীলা, পদাবলী, অনুবাদ, মঙ্গল কাব্যের যে বৈচিত্র্যময় সৃজন সম্ভব হয়েছিল, তার উর্বর ভূমি ত্রয়োদশ চতুর্দশ শতকেই প্রস্তুত হয়েছে। তাই এই কালপর্বকে সাহিত্যের ঐতিহাসিকেরা তার উর্বর ভূমি মধ্যযুগের বিপুল সাহিত্য ভাণ্ডারের প্রস্তুতি পর্ব বলে চিহ্নিত করতে চেয়েছেন। এই কারণেই ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত 500 বছর ব্যাপ্ত সময়কালকে মধ্যযুগ নামে অভিহিত করা হয়। ঊনবিংশ শতক থেকে আধুনিক যুগের সূত্রপাত। রাজনৈতিক অভিঘাত তথা ইংরেজ শাসনের প্রবর্তন আধুনিকতার মর্মমূলে প্রথিত। বাঙালির চিন্তা চেতনায়, জীবনচর্যায় ও সাহিত্য চর্চায় আধুনিকতার লক্ষণগুলি ফুটে উঠতে দেখা গেল।
বাঙালির মননে অদৃষ্টবাদের পরিবর্তে যুক্তিবাদ, ঈশ্বর নির্ভরতার পরিবর্তে মানবতাবাদের প্রতিষ্ঠা, ঐতিহ্যের প্রতি সজাগ ও শ্রদ্ধাশীল, দেশ ও জাতির প্রতি কর্তব্যপরায়ণ করে তোলে। নানাবিধ সামাজিক আন্দোলনের মাধ্যমে জীবনচর্যার পরিবর্তন ও নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হয়। বাঙালির ধর্মবোধ দীর্ঘদিন লালিত অন্ধ কুসংস্কার ছিন্ন করে নব্য ভক্তিবাদের পথে মুক্তি খোঁজে। 19 শতকের সাহিত্যে এ সবই মুখ্য বিষয় হয়ে দেখা দিল। বাঙালির মননকে প্রকাশ করতে গিয়ে সাহিত্য গদ্য ভাষা মাধ্যমের আশ্রয় নিল। পদ্য নব্যরূপে আধুনিক যুগের কাব্য কবিতার ভাষা মাধ্যম হয়ে উঠল। ফলে গদ্য ও পদ্যকে মাধ্যম হিসাবে পেয়ে বাংলা সাহিত্য দৃপ্ত ভঙ্গিতে প্রবন্ধ, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, রস সাহিত্যের বিচিত্র আঙ্গিকে স্বমহিমায় আত্মপ্রকাশ করল। এবার আসি প্রাচীন ও মধ্যযুগে। না, আজকে আর এটা নিয়ে আলোচনা করব না, আজকে এইটুকুই থাক। পরের ভিডিওতে আমরা প্রাচীন ও মধ্যযুগ নিয়ে আলোচনা করব, কেমন?